আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকসগুলোর উপর ক্লাস করছি, আজও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকসের উপর ক্লাস করব। শিক্ষার্থী বন্ধুরা, তার পূর্বে তোমাদেরকে আমি কয়েকটি বিষয়ে জানাতে চাই। যেমন তোমরা জানো, আমরা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকি। খাবার গ্রহণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এত কিছুর পরেও কিছু রোগ আছে যেগুলো আমাদেরকে কিছু রোগ আছে যেগুলো আমরা আমরা আক্রান্ত হয়েই থাকি। যেমন তুমি মনে করো যে তুমি ভালো খাবার দাবার গ্রহণ করতেছো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ভালো পরিবেশে থাকো, নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম করো, মানে সব কিছু তোমার নিয়মতান্ত্রিক, অথচ তারপরেও তুমি রোগাক্রান্ত। এখন তুমি বলো তো দেখি, আসলে এত কিছুর পরেও তুমি কোন রোগে রোগাক্রান্ত হতে পারো? আমার মনে হয় সুনিশ্চিতভাবে আমার শিক্ষার্থী বন্ধুরা বুঝে গিয়েছ, আসলে এটি হতে পারে শুধুমাত্র কি বংশগতীয় রোগ। অর্থাৎ বংশ পরম্পরায় যে রোগগুলো হয়, সেই রোগগুলো যদি হয়ে থাকে তাহলে সেই রোগগুলোর জন্য সচেতনতা বা পুষ্টি জাতীয় খাবার, এই সকল খাবারগুলোর দ্বারা বা সচেতনতার মাধ্যমে এই রোগগুলোকে প্রতিরোধ বা অনেক সময় প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী প্রজন্মগুলোতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমন একটি রোগ সম্পর্কে জানব যেটি বংশ পরম্পরায় সঞ্চালিত হয়ে থাকে। তো তাহলে চলো আমরা জেনে নিই আজকে আমরা কোন রোগ সম্পর্কে শিখতে যাচ্ছি। আজকে আমরা যেই রোগ সম্পর্কে শিখতে যাচ্ছি সেই রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, থ্যালাসেমিয়ার কথা তোমরা অনেকেই শুনেছ। এমনটা শুনে থাকবে যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে একজন শিশু বা অল্প বয়স বা ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু মারা গিয়েছে, বা ভূমিষ্ঠ হওয়ার অল্প কিছুদিন পরে শিশু মারা গিয়েছে, বা কিছু শিশু আছে যাদেরকে প্রতি 3 মাস 4 মাস পর পরই রক্ত দেওয়ার প্রয়োজন হয়। এগুলো কেন? কারণ এইগুলো হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে জানবো থ্যালাসেমিয়া কি, সেটা আলফা এবং বেটা থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে পারবো। থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর কি, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আমরা জানতে পারবো। তো তাহলে প্রথমেই থ্যালাসেমিয়া সম্পর্কে জেনে নিই। দেখো, থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। থ্যালাসেমিয়া কি ধরনের রোগ? থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্তকণিকা নষ্ট হয়। অর্থাৎ একটু লক্ষ্য করবে যে থ্যালাসেমিয়া রোগটা আসলে কোথায় কোথায় হচ্ছে? লোহিত রক্তকণিকায়। এখন দেখো, এই এই রোগে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। লক্ষ্য করে দেখো, লোহিত রক্তকণিকা আমাদের কি করে? লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের আমরা যে অক্সিজেন পরিবহন করি, অর্থাৎ কি যে আমরা যখন শ্বাস গ্রহণ করি সেই অক্সিজেনগুলো ফুসফুসে যাওয়ার পরে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে সারা দেহে পরিবাহিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি দেখো যে তুমি যে লোহিত রক্তকণিকা যদি অস্বাভাবিক হয়ে থাকে, নিশ্চয়ই এই কাজগুলো করতে পারবে না। ফলে লোহিত রক্তকণিকার এই অস্বাভাবিকতার জন্য একটা শিশু দুর্বল হতে পারে, অসুস্থ হতে পারে, মারা যেতে পারে। দেখো, ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। তোমরা নিশ্চয়ই রক্তশূন্যতার কথা বুঝেছো। এর আগে আমি তোমাদেরকে রক্তশূন্যতা সম্পর্কে শিখিয়েছিলাম। তো সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে রক্তশূন্যতা মানে কি। রক্তশূন্যতা মানে কিন্তু, যেমন সাধারণত একজন মানুষের শরীরে 4 থেকে 5 লিটার রক্ত থাকে। রক্তশূন্যতা মানে কিন্তু এই নয় যে তার রক্তে 4-5 লিটার রক্ত থাকে, তো তার শরীরে রক্তের পরিমাণ এর তুলনায় কম রয়েছে। না শিক্ষার্থী বন্ধুরা,
রক্তশূন্যতা মানে হচ্ছে রক্তে যে পরিমাণ লোহিত রক্তকণিকা থাকার কথা তার তুলনায় কম পরিমাণ থাকাই হচ্ছে রক্তশূন্যতা। দেখো, এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। কোন রোগ? থ্যালাসেমিয়া রোগটা বংশ পরম্পরায় হয়ে থাকে। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে থ্যালাসেমিয়া খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। ধারণা করা হয় দেশে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে। কত হাজার শিশু? দেশে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে থাকে। বর্তমানে প্রায় 1 লাখ রোগী রয়েছে। এটা কিন্তু খেয়াল করো, বিশাল একটা সংখ্যায় আমাদের দেশে থ্যালাসেমিয়া প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। আর বর্তমানে স্টিল রয়েছে, দেখো যে প্রায় 1 লক্ষ রোগী। এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার মানে কি তোমরা জানো, আমাদের যে মোট কত জোড়া আমাদের দেহে মোট কি 46টি ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই যে থ্যালাসেমিয়া রোগটা অটোজোমাল, অর্থাৎ কি ওই যে 22 জোড়ার কথা বললাম, 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এই যে 22 জোড়া, এই 22 জোড়ার কোনো একটা অংশ কি এই থ্যালাসেমিয়া রোগের বাহক হিসেবে কাজ করে। থ্যালাসেমিয়া রোগটা বংশ পরম্পরায় বহন করে নিয়ে যায়। তার মানে এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার। অর্থাৎ বাবা মা উভয় এই রোগে বাহক বা রোগী হলে তবেই সন্তানের রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। অর্থাৎ এক্ষেত্রে সন্তানে কখন রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে? যখন বাবা মা উভয়ই এই রোগের বাহক। যদি বাবা মা উভয় বাহক হয় তাহলে হতে পারে, অথবা বাবা মা যদি উভয় রোগী হয় তাহলে এই লক্ষণ প্রকাশ পেতে পারে। এটা এখন একটু খেয়াল করো, কাদের মধ্যে হবার সম্ভাবনাটা বেশি। এটা কিন্তু আমরা একটু সচেতনতা অবলম্বন করলে অনেকটা অ্যাভয়েড করে যেতে পারি এই থ্যালাসেমিয়া রোগকে। যেমন যদি আমরা চাচাতো, মামাতো, খালাতো ভাই বোন বা অনুরূপ নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই ধরনের রোগে আক্রান্ত সন্তান জন্ম নেওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। অর্থাৎ কি, যে যদি চাচাতো, মামাতো, খালাতো ভাই বোন বা অনুরূপ নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই ধরনের রোগে আক্রান্ত সন্তান জন্ম নেওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তাহলে আমরা দেখলাম যে থ্যালাসেমিয়া আক্রান্ত বাংলাদেশের অবস্থান, থ্যালাসেমিয়া কি। এখন দেখব থ্যালাসেমিয়ার ধরন। থ্যালাসেমিয়া রোগটা কয় ধরনের হয়ে থাকে। দেখো, লোহিত রক্তকোষে 2 ধরনের প্রোটিন উৎপন্ন হয়। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন প্রোটিন, আর একটা কি বেটা গ্লোবিউলিন প্রোটিন। লক্ষ্য করো তাহলে, লোহিত রক্তকোষে 2 ধরনের প্রোটিন তৈরি হয়, আলফা গ্লোবিউলিন এবং বেটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এই 2 ধরনের প্রোটিনের জিন নষ্ট হওয়ার কারণে। লক্ষ্য করো কিন্তু থ্যালাসেমিয়া কেন হয়? এই যে 2 ধরনের জিনের কথা বললাম, এই 2 ধরনের জিনের মানে প্রোটিনের জিন নষ্ট হওয়ার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। অর্থাৎ থ্যালাসেমিয়াতে যে 2 ধরনের প্রোটিন থাকে, আলফা গ্লোবিউলিন প্রোটিন আর বেটা গ্লোবিউলিন প্রোটিন। যদি এই আলফা গ্লোবিউলিন প্রোটিন আর বেটা গ্লোবিউলিন প্রোটিন যদি নষ্ট হয়, মানে আলফা গ্লোবিউলিন প্রোটিন আর বেটা গ্লোবিউলিন প্রোটিন তৈরির জিন যদি নষ্ট হয়, তাহলে নিশ্চয়ই আলফা গ্লোবিউলিন প্রোটিন অস্বাভাবিক জনিত আলফা গ্লোবিউলিন প্রোটিন নষ্ট হতে পারে। মানে যে লোহিত রক্তকোষগুলো উৎপন্ন হতে পারে সেগুলোতে দেখা গেলো যে আলফা গ্লোবিউলিন প্রোটিন নাই, অথবা এমন লোহিত রক্তকোষ উৎপন্ন হলো যাতে বেটা গ্লোবিউলিন প্রোটিন নাই। তাহলে এই 2 ধরনের জিনের সমস্যার জন্য 2 ধরনের থ্যালাসেমিয়া হয়ে থাকে, আলফা থ্যালাসেমিয়া এবং বেটা থ্যালাসেমিয়া। মানে আমরা যে আলফা গ্লোবিউলিন প্রোটিন এবং বেটা গ্লোবিউলিন প্রোটিন, এই 2 ধরনের প্রোটিন উৎপন্নকারী জিন নষ্ট হওয়ার জন্য যে থ্যালাসেমিয়া তৈরি হয় তা 2 ধরনের, অর্থাৎ কি আলফা থ্যালাসেমিয়া এবং বেটা থ্যালাসেমিয়া।
আলফা থ্যালাসেমিয়া রোগ তখনই হয় যখন আলফা গ্লোবিউলিন প্রোটিন তৈরির জিন অনুপস্থিত থাকে কিংবা ত্রুটিপূর্ণ হয়। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আলফা গ্লোবিউলিন প্রোটিন তৈরির জিন যদি অনুপস্থিত থাকে তাহলে যে থ্যালাসেমিয়া হয় সেটাকে আমরা বলতেছি আলফা থ্যালাসেমিয়া। অর্থাৎ এই ধরনের রোগ আলফা থ্যালাসেমিয়াটা দেখো, আলফা থ্যালাসেমিয়া এই ধরনের রোগটা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মাঝে বেশি দেখা যায়। তাহলে কি আলফা থ্যালাসেমিয়াটা কোথায় কোথায় বেশি দেখা যায়? দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মাঝে এই আলফা থ্যালাসেমিয়াটা বেশি দেখা যায়। তার মানে আমরা বুঝলাম কি যে যদি কারোর দেহে আলফা গ্লোবিউলিন প্রোটিন তৈরির জিনটা নষ্ট হয় তাহলে তার যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে তাতে আলফা গ্লোবিউলিন প্রোটিন অনুপস্থিত থাকবে। ফলে সেই ব্যক্তি, সেই শিশু যেই রোগে আক্রান্ত সেটাকে আমরা বলতেছি কি আলফা থ্যালাসেমিয়া। আর এটা কোথায় কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? দক্ষিণ পূর্ব এশিয়া মানে আমাদের দেশগুলোতে, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মাঝে এই রোগটা সবচেয়ে বেশি দেখা যায়। এরপরে দেখো বেটা থ্যালাসেমিয়া তখনই হয় যখন, বেটা থ্যালাসেমিয়া কখন হয়? যখন বেটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। যখন বেটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদনে ব্যাহত হয় তখন তাকে বলা হয় বেটা থ্যালাসেমিয়া। বেটা থ্যালাসেমিয়ার আরেক নাম কুলির থ্যালাসেমিয়াও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? বেটা থ্যালাসেমিয়াকে আবার কুলির থ্যালাসেমিয়াও বলা হয়ে থাকে। এই ধরনের রোগ কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মাঝে বেশি দেখা গেল কিছু পরিমাণ আফ্রিকান, আমেরিকান, চীন ও এশিয়াদের মধ্যেও দেখা যায়। তাহলে বেটা যখন ধরো যে কি যে বেটা গ্লোবিউলিন প্রোটিন তৈরির জিনটা নষ্ট হয়ে যাবে তখন যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে তাকে বেটা থ্যালাসেমিয়া বলা হয়ে থাকে। এটাকে কুলির থ্যালাসেমিয়াও বলা হয়। এই বেটা থ্যালাসেমিয়া বা কুলির থ্যালাসেমিয়া সবচেয়ে বেশি দেখা যায় কোথায় কোথায়? ভূমধ্যসাগরীয়দের মাঝে বেশি দেখা যায়, তবে কিছু পরিমাণ আফ্রিকান, আমেরিকান, চীন ও এশিয়াদের মধ্যেও দেখা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলফা থ্যালাসেমিয়া এবং বেটা থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা চলে যাব, দেখো যে জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। জিনের প্রাপ্তির উপর ভিত্তি করে থ্যালাসেমিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। অর্থাৎ বাবা মা দুজনের কাছ থেকেই যখন থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা মায়ের কাছ থেকে পেয়ে থাকে। একটু লক্ষ্য করো, যখন কোনো শিশু থ্যালাসেমিয়া জিনটা শুধু তার বাবার কাছ থেকে পায় অথবা শুধু তার মায়ের কাছ থেকে পায় তাহলে সেই শিশু যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সেটাকে বলা হয়ে থাকে থ্যালাসেমিয়া মাইনর। এই ধরনের শিশুরা দেখো, থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না। থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না, তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। মানে তারা থ্যালাসেমিয়ার জন্য যে উপসর্গগুলো দেখা দেয় সেই উপসর্গগুলো দেখায় না, কিন্তু তারা বাহক হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা চিত্রের মধ্যে দিয়ে আরও সুস্পষ্টভাবে বিষয়টা সম্পর্কে ধারণা নিতে পারি। দেখো এখানে একজন বাবা এবং একজন মায়ের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার দেখানো হয়েছে। সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক মা, সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক বাবা। এক্ষেত্রে দেখো আমরা ইন্ডিকেট করেছি যে স্মল আরটা হচ্ছে থ্যালাসেমিয়া জিন আর ক্যাপিটাল আরটা হচ্ছে সুস্থ জিন। এই একজোড়া জিন অর্থাৎ মায়ের কাছ থেকে একজোড়া জিন, বাবার কাছ থেকে একজোড়া জিন, ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ দুজনাই কিন্তু সুস্থ কিন্তু বাহক বাবা মা। এখন দেখো যখন তাদের 4টা সন্তান জন্মগ্রহণ করেছে সেই ক্ষেত্রে দেখো
প্রথম সন্তানের ক্ষেত্রে আর আর অর্থাৎ এই আর এবং এই আর যখন একত্রিত হয়েছে তখন আর আর হয়েছে, অর্থাৎ শিশু বাবা মা দুইজনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিনটা পেয়েছে। শিশু বাবা মা দুজনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিনটা পেয়েছে। ফলে এই শিশুটা দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, বুঝতে পারতেছ? এরপরে দেখো এই শিশুটা তোমার কি যে মায়ের কাছ থেকে থ্যালাসেমিয়া জিনটা পেয়েছে কিন্তু বাবার কাছ থেকে সুস্থ জিনটা পেয়েছে। মায়ের কাছ থেকে থ্যালাসেমিয়া জিনটা পেয়েছে কিন্তু বাবার কাছ থেকে সে সুস্থ জিন পেয়েছে। ফলে তার কি যে জিনটা হচ্ছে আর ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এই শিশু হচ্ছে কি যে সুস্থ কিন্তু তার দেহে থ্যালাসেমিয়া জিন রয়েছে, অর্থাৎ সে বাহক। পরবর্তী আর একজন শিশু দেখো মায়ের কাছ থেকে ক্যাপিটাল আরটা অর্থাৎ সুস্থ জিনটা পেয়েছে, বাবার কাছ থেকে স্মল আর অর্থাৎ থ্যালাসেমিয়া জিনটা পেয়েছে। ফলে এই শিশুটাও সুস্থ কিন্তু বাহক। এরপরে সর্বশেষ দেখো যে দেখানো হয়েছে মায়ের কাছ থেকে সুস্থ জিন পেয়েছে ক্যাপিটাল আর, বাবার কাছ থেকে সুস্থ জিন পেয়েছে ক্যাপিটাল আর, অর্থাৎ এই শিশুটা সুস্থ। অর্থাৎ এখানে কি যে এই শিশুটা থ্যালাসেমিয়ার বাহক নয়। তাহলে আমরা দেখলাম যদি থ্যালাসেমিয়া আক্রান্ত মা এবং থ্যালাসেমিয়া আক্রান্ত বাবা দুজনার থেকে যদি 4টা সন্তান জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আমরা দেখতেছি 25% থ্যালাসেমিয়া মেজর, 25% কি যে 25% থ্যালাসেমিয়া মেজর হতে পারে, 50% থ্যালাসেমিয়া মাইনর এবং 25% সুস্থ শিশু জন্মগ্রহণ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এই যে দেখো থ্যালাসেমিয়া বাহক হিসেবে মা এবং থ্যালাসেমিয়ার বাহক হিসেবে বাবা, এটা থেকে আমার মনে হয় তোমরা আরো সুস্পষ্ট ধারণা পেলে কিভাবে একজন শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। এখন আমরা দেখব থ্যালাসেমিয়া রোগ হলে আসলে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগে মায়ের পেটে শিশু মৃত্যু হতে পারে, অর্থাৎ মেজর থ্যালাসেমিয়া বা তীব্র থ্যালাসেমিয়ার কারণে শিশু জন্মের আগেই মায়ের পেটে মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরে জটিল রক্তশূন্যতায় ভুগবে, অর্থাৎ থ্যালাসেমিয়া যদি অতি তীব্র হয় তাহলে মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশু মারা যেতে পারে। কিন্তু থ্যালাসেমিয়া যদি মেজর হয়, মেজর আক্রান্ত শিশুরা জন্মের পরপরই জটিল রক্তশূন্যতায় ভোগে। এবার আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি কি চিকিৎসা ব্যবস্থা হিসেবে আমরা কি কি গ্রহণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, থ্যালাসেমিয়া আর রক্তশূন্যতা বাহ্যিকভাবে দেখতে কিন্তু একই রকম মনে হয়, কিন্তু আসলে থ্যালাসেমিয়া কিন্তু এক ধরনের, রক্তশূন্যতা আর এক ধরনের। রক্তশূন্যতার চিকিৎসা করা হয় একভাবে, থ্যালাসেমিয়ার চিকিৎসা করা হয় আর একভাবে। তাই প্রত্যেক ব্যক্তির জানা উচিত যে একজন শিশু যখন রক্তশূন্যতায় ভোগে তখন আসলে সে কি থ্যালাসেমিয়ায় আক্রান্ত না প্রকৃতপক্ষে রক্তশূন্যতায় আক্রান্ত। এই দুইটার মধ্যে আগে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করে নেওয়ার পরে চিকিৎসা করতে হয়। সেই জন্য চিকিৎসা করার ক্ষেত্রে কোনোভাবেই নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না, নিজে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া যাবে না। শিশুকে ডাক্তারের পরামর্শ অনুসারে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তার রক্তশূন্যতা আসলে কোন ধরনের, রিয়েলি রক্তশূন্যতা নাকি হচ্ছে থ্যালাসেমিয়া, এটা জানার পরে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হয়। তো আমরা একটু জেনে নিই। দেখো, সাধারণত নির্দিষ্ট সময় পর রক্ত প্রদান এবং নির্দিষ্ট ওষুধ খাইয়ে থ্যালাসেমিয়ার চিকিৎসা দেয়া হয়। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগীর যেহেতু রক্তজনিত একটা সমস্যা, তার মানে কি নির্দিষ্ট সময় পর রক্ত প্রদান এবং নির্দিষ্ট ওষুধ খাইয়ে থ্যালাসেমিয়ার চিকিৎসা দেয়া হয়। রোগীদের লৌহ সমৃদ্ধ ফল এবং ওষুধ খেতে হয় না, কারণ এতে শরীরে এগুলো জমে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। একটু লক্ষ্য করো যে এই যে রোগীদের লৌহ সমৃদ্ধ ফল এবং ওষুধ খাওয়াতে হয়, লৌহ সমৃদ্ধ ফল এবং ওষুধ কেন দেওয়া হয়? কারণ অনেক ক্ষেত্রে রক্তশূন্যতা হলে রক্ত তৈরির জন্য লৌহ সমৃদ্ধ ফল এবং ওষুধগুলো খেতে দেয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে লৌহ সমৃদ্ধ ফল ও ওষুধগুলো খেতে দেয়া হয় না।
কারণ শরীরে এইগুলো জমে যেতে পারে, কারণ তার তো আসলে রক্ত শূন্যতা যেটা হয়েছে সেটা থ্যালাসেমিয়ার জন্য। এই জন্য শুধু রক্ত শূন্যতা হলে সেই ক্ষেত্রে লৌহ সমৃদ্ধ ফল এবং ওষুধ ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের, শিশুদের লৌহ সমৃদ্ধ ফল ওষুধ খেতে দেওয়া হয় না, কারণ এগুলো জমে গিয়ে তাদের শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। এছাড়াও যকৃৎ নষ্ট হলে জন্ডিস, অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস ইত্যাদি নানা প্রকার রোগ ও রোগ লক্ষণ দেখা দিতে পারে। কি কি হতে পারে? যদি যকৃৎ নষ্ট হয় তাহলে জন্ডিস হতে পারে, আর যদি অগ্নাশয় নষ্ট হয় তাহলে ডায়াবেটিস হতে পারে। তোমরা জানো অগ্নাশয় থেকে হচ্ছে তোমার কি, যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে তোমার ইনসুলিন এবং গ্লুকাগন এই দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো কি করে আমাদের দেহের হচ্ছে কি, যে গ্লুকোজ বিপাকে সহায়তা করে, অর্থাৎ মোট কথা গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে। তার মানে অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস হতে পারে। এবং দেখো, থ্যালাসেমিয়া রোগীর 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম যদি এই সব সমস্যা একবার শুরু হয়। লক্ষ্য করে দেখো, এইটা কিন্তু একেবারে এত মানে সহজ একটা রোগ নয়, অত্যন্ত জটিল একটা রোগ। দেখো, যদি থ্যালাসেমিয়া রোগীর 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম, তার মানে কি থ্যালাসেমিয়াটা কত একটা কঠিন রোগ যে 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম যদি একবার লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখো যেই রোগটা সম্পর্কে জানলাম, সেই রোগটা কিন্তু অত্যন্ত জটিল। রক্তশূন্যতা, যখন আমরা বলেছি রক্তশূন্যতা, তখন আমরা সেই রক্তশূন্যতার চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়া এমন একটা বংশগতীয় রোগ, যে বংশগতীয় রোগটার তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। রোগ লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করলে একজন ব্যক্তি সর্বোচ্চ 30 বছর বেঁচে থাকে, অর্থাৎ তার আগেই, অর্থাৎ কেউ শিশু অবস্থায় মারা যেতে পারে, কেউ কৈশোর অবস্থায় মারা যেতে পারে, কেউ যৌবন অবস্থায় মারা যেতে পারে। তার মানে দেখো যে থ্যালাসেমিয়া একটা জটিল রোগ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু এই রোগ সম্পর্কে জানলাম, এই রোগ থেকে এড়িয়ে যাওয়ার জন্য, এই রোগ থেকে রেহাই পাওয়ার জন্য, এই বংশগতি রোগটাকে আমরা অ্যাভয়েড করে চলার জন্য কি কি ব্যবস্থা নিতে পারি, সেই ব্যবস্থাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যেমন আমরা দেখেছি যে খালাতো, মামাতো, চাচাতো ভাই বোনের মধ্যে যে বিয়ের বন্ধন হয়ে থাকে, এটাকে আমরা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করব। খালাতো, মামাতো, চাচাতো ভাই বোনের মধ্যে যে বিয়ের বন্ধনটা হয়ে থাকে সেটা থেকে আমরা বিরত থাকব। তাহলে হয়তো আমরা এই যে জটিল একটা রোগ, সেই রোগ থেকে রেহাই পেতে পারি। এছাড়াও আরও যে বিভিন্ন সমস্যাগুলোর কারণে থ্যালাসেমিয়া রোগগুলো হয়ে থাকে, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সচেতনতার মধ্যে দিয়ে তোমার জীবন অতিবাহিত করবে, এটাই আমার আশা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।